এবং অবশ্যই আমরা পজিটিভলি আলোচনা করবো যাতে এরকম ঘটনা ভবিষ্যতে কিভাবে আমরা রোধ করতে পারি। এবং আপনি শিকারীপাড়া ইউনিয়নের একজন গার্ডিয়ান হিসাবে, একজন অভিভাবক হিসাবে, ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে, সামনের নির্বাচনের প্রার্থী হিসাবে আপনার কি ভাবনা এবং আজকের এই ঘটনার সর্বশেষ আমাদেরকে যদি একটু আপডেট দেন আপনার নলেজ মতে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে একটি বাস্তবসম্মত এবং সময়োপযোগী প্রশ্ন করার জন্য। এই ঘটনাটা আজ থেকে 3-4 দিন পূর্বে আমি জানতে পেরেছি এবং এই ঘটনা যে ভিকটিম উনি বাহিরচর গ্রামের অধিবাসী এবং ওর মামা মিজানুর রহমান, সে আমার ছোট ভাই এবং বন্ধুও বটে। সর্বপ্রথম মিজানুর রহমান এই ঘটনা আমাকে অবগত করে এবং তারপর দিন মিজানকে সাথে নিয়েই আমি আমাদের হাগরাদি বাজারে যাই। সাথে ওই ছেলেটা ছিল, ওর মাও ছিল এবং তাৎক্ষণিকভাবে ভিডিও দেখে আমরা দুইজনকে শনাক্ত করতে পেরেছি এবং পরবর্তী পর্যায়ে সবার স্বীকারোক্তি অনুযায়ী, ওই দুইজনের স্বীকারোক্তি অনুযায়ী আমরা অন্যান্য আরো 10টা ছেলে পেলের নাম, বাবার নাম, গ্রাম সংগ্রহ করতে পেরেছি। তা আমরা এই ঘটনাকে প্রথমে নিন্দা জানাই এবং কোনো ক্রমেই এই ঘটনা আমাদের কাম্য না। আসলে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এলাকায় বর্তমানে মাদক এবং নেশার সাথে জড়িত যে তরুণ এবং ইয়াং গ্রুপ, যাদেরকে কিশোর গ্যাং নামে খ্যাত করি, আমার মনে হয় এদের সাথে কিশোর গ্যাংয়ের একটা সংশ্লিষ্টতা অবশ্যই আছে। এরপর প্রথমে যাকে আমরা আইডেন্টিফাই করি, ওর বাড়ি হাগরাদি। তো ওর কাছে জিজ্ঞেস করছিলাম কেন এই ছেলেটাকে এভাবে টেলিফোনে ডেকে এনে একটা নিজ স্থানে নিয়ে তারকে নির্জন ভাবে, নির্দয় ভাবে প্রহার করা হলো, আঘাত করা হলো একটা মৃত্যুর ঝুঁকি নিয়ে। কি শত্রুতা তোমার সাথে ছিল? সে বলছিল আসলে ওর সাথে আমাদের কোনো শত্রুতা না, কোনো বৈরিতা নেই। গ্রাম কেন্দ্রিক বাহিরচর এবং হাগরাদির যে টিনেজ কিশোর গ্রুপটা আছে, কিশোর গ্যাংটা আছে, এদের সাথে পূর্ব থেকে একটা মনোমালিন্য চলতেছিল। সেই মনোমালিন্যের জের ধরেই ওরা ওকে এভাবে নির্দয় ভাবে প্রহার করে, আঘাত করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিজান যেহেতু আমার বন্ধু এবং কাছের লোক, নিকটের লোক, তা আমাদের পরামর্শে, সবার পরামর্শে থানায় অভিযোগ করা হয়েছে এবং থানার একজন এসআই এসে তদন্ত করে গেছে এবং তদন্তর পর থেকেই ওই বকাটে যে ছেলেগুলি, কিশোর গ্যাংয়ের ছেলেগুলো, ওদের গার্জেনরা খুব তৎপর হয়েছে এবং এই বিষয়টা তারা চাইতেছে যে কোনো প্রকারই হোক একটা মীমাংসা করার জন্য। এবং ওরা বারবার আমি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যের দ্বারস্থ হচ্ছে যে আপনারা এক জায়গায় মিছিল করেন, যে অপরাধ করছে তার সমুচিত সাজা যেটা হয় সেটা দিবেন, সেটা আমরা মেনে নিব। এই অবস্থায় বর্তমানে আছে। কিন্তু আজকে তো সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ভাইরাল হয়ে গেছে। কাজে এই বিষয়টা এখন আর সামাজিকভাবে নিষ্পত্তির আওতা আছে কিনা সেটা একটা চিন্তা ভাবনার বিষয়, কারণ সারা পৃথিবীর লোকজন বিষয়টা জেনে গেছে। তো এখানে একটা দিক একটু মীমাংসার দিক একটু পজিটিভলি আছে যে ওরা বয়সে অনেক ছোট, অনেক কিশোর, অনেক তরুণ, কারো 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর। তারপর যদি বাদী পক্ষ, বিশেষ করে আমার বন্ধু মিজান যদি মনে করে যে একটা সমুচিত শাস্তির মাধ্যমে হোক বা অন্য কোনো পানিশমেন্টের মাধ্যমে হোক একটা আপস মীমাংসা ওরা চায়, তাহলে সেটা আমরা বসার ব্যবস্থা করে দিতে পারি। আর তা না হলে বাদী পক্ষ যেটা চাবে সেটার সাথে আমি এই ইউনিয়নের একজন সচেতন নাগরিক হিসেবে এবং আমার ইউনিয়ন সভাপতি হিসেবে ভিকটিমের পক্ষে আমি ওদেরকে সাপোর্ট করব এবং ওরা যেখানে যেভাবে আমার সহায়তা কামনা করে ওদের সাথে আমি একাত্মতা ঘোষণা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জানা মতে এখনো পর্যন্ত পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি এই ঘটনায়, রাইট? না, পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি। পুলিশ পরশুদিন বিকেলে তদন্ত করে গেছে। তো ওই যারা ওই আসামি এরা সবাই পলাতক। ওর গার্জিয়ানরা কেউ কেউ উপস্থিত ছিল তদন্ত চলাকালীন সময়ে। আমি ওই সময় ছিলাম না, ওই সময় আমি আমাদের ইউনিয়নের শেখরনগরের একটা সমস্যার সমাধানে ছিলাম, ওখানে থাকতে পারিনি আমি আর কি। আর আপনি কোনভাবে জানতে পেরেছেন যে এই ঘটনার সময় যখন রেদওয়ানকে সবাই মারতেছিল, এই ভিডিওটা ওর বন্ধুরাই যারা মারছে তারাই এটা করছে এবং কি কারণে কত এই কয়েকদিন আগেকার ঘটনা মানে আজকে মাত্র প্রকাশ পেল বা কিভাবে পেল, এই ব্যাপারে যদি একটু জানান যে ভিডিওটা তবে এই কয়েকদিন কিভাবে গোপন থাকলো? হ্যাঁ, এই ঘটনাটা আজ থেকে 14-15 দিন পূর্বের, আরো বেশি হয়তো। কিন্তু ওই যে ছেলেটা আঘাতপ্রাপ্ত, যাকে মেরেছে,
ও ভয়ভীতির জন্য হোক, ওর পরিবারের কাছে, ওর মার কাছে এটা প্রকাশ করে না। ওর মা বিদেশ থাকে, ওর বাবা বিদেশ থাকে, প্রকাশ করে নাই। কিন্তু ওই ঘটনা ভিডিও প্রকাশের একদিন আগে মাত্র প্রকাশ করছিল বিষয়টা আর কি। এজন্যই আমাদের পদক্ষেপ নিতে, বিষয়টার একটা সুন্দর সুষ্ঠু নিরাপত্তার জন্য, নিষ্পত্তির জন্য বিলম্ব হচ্ছে। ঘটনাটা ঘটছে 15-16 দিন পূর্বে আরো। এক্স্যাক্টলি জানেন যে কয় তারিখে ঘটছে? না, আমি তারিখ বলতে পারবো না। এটা ওদের ভাই যে ওই ছেলেকে আমি প্রশ্ন করছিলাম যে কতদিন আগের ঘটনা। ওই ছেলে কিন্তু জানেও না যেন কোথায় নিয়ে গেছে। পরে ওই দুইজনকে আমরা শনাক্ত করতে পেরেছিলাম। ওদেরকে জিজ্ঞাসা করছিলাম তোমরা কোথায় নিয়ে গেছো। ওরা বলছিল যে ওই হাগড়াদিতে ছোট্ট একটা খেলার মাঠ আছে, সেই খেলার মাঠে নিয়ে গেছিল। সময়টা দুপুরের একটু আগ দিয়ে, দুপুরের একটু পূর্বে। আচ্ছা আচ্ছা। আর আপনি জানলেন কবে তারে খোকন ভাই? আমি জানছি আজ থেকে 4 দিন পূর্বে। ওই মিজান ছেলেটার মামা আমাকে ফোন দিয়ে প্রথমে জানায়। পরে মিজানরা বললাম তুমি বাড়িতে আসো, হাগদি বাজারে আসো, আমি লোকজন নিয়ে যাই তোমাদের উপস্থিতে, এবং তোমার ওই ভাগ্নাকে নিয়ে আসো। তখন বিষয়টা আমরা জানতে পারছি আজকে 4 দিন পূর্বে। আর ওর যে মামা মিজান সাহেব, উনি তাহলে এই ভিডিওটা পাইছে এবং ওনার ফেসবুক ওয়াল থেকে কিন্তু এটা প্রকাশ পাইছে। উনি ইচ্ছা হ্যাঁ, করে প্রথমে এটা পাবলিশ হইতে মিজানের পেজ, তারপর অনেকে শেয়ার করে দিচ্ছে, অসংখ্য শেয়ার হয়েছে। কিন্তু উনি তাহলে ইচ্ছাকৃত ভাবেই গত কয়েকদিন এটা প্রকাশ করে নাই ভিডিওটা। না, ওইভাবে করো নাই। তবে ওই যে ছেলেরা ভিডিও ধারণ করছে, তারা ওই সংঘবদ্ধ কিশোর গ্যাং, ওগো নিজেদের মধ্যেই ওই ফেসবুকে 2-4 জন জায়গায় এটা প্রচার হয়ে গেছিল। রাইট রাইট। আর ভিডিও দেখে শনাক্ত করা গেছে মোটামুটি কয়জন আপনি জানেন? শনাক্ত করা গেছে, সবাইকে শনাক্ত করা গেছে। অধিকাংশর বাড়ি হাগরাদি, আর 2 জনের বাড়ি হচ্ছে আপনার ওই পার্শ্ববর্তী হাগরাদি এবং শিকেরবাড়ের মধ্যবর্তী লস্করকান্দা গ্রামের। আচ্ছা। এবং সবাইকে শনাক্ত করা গেছে। প্রধান আসামি বা এর মূল নায়ক, যা মানে প্রত্যেকটা ঘটনার পেছনে তো একজন কেন্দ্রীয় চরিত্র থাকে, তাকে হ্যাঁ, কি শনাক্ত করা যিনি কি, গেছে? হ্যাঁ, যিনি কি ফোন দিয়ে আনছে, ছেলেটার নাম মিরাজ। মিরাজ, ও ওর নানির বাড়ি থাকে হাগরাদি গ্রামেই। তো ও তো পলাতক, তবে সবাই ওর নামটাই বলছে যে ওই প্রথমে কল করে ওকে আনছে। আর প্রথম যে আঘাত যে ছেলেটা করছে, ওর নামটা আমার মনে নাই, তোকে আমরা ফাইন্ড আউট করতে পারছি এবং ও উপস্থিত ছিল আমাদের সামনে, সবার সামনে। ওর বাবা হয়তো নাই, ওর মা ছিল, ওর নানা ছিল, নানি ছিল, সবাই ছিল। তারাই বলছে যে আর আমরা এই ঘটনা জানার পর ওকে শারীরিক ভাবে আঘাত করছি, অনেক মাইর দিছি। তারপরও আপনারা আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে যেটা করেন আমরা সেটা মেনে নিব। এটা বলেছে। আর আপনার জানা মতে রেদওয়ানকে প্রহার করার পরে ও কি পরে কোনো চিকিৎসার মধ্যে অথবা হাসপাতালে নেওয়া হয়েছিল কিনা, অথবা ওর এখন মেন্টাল এবং শারীরিক অবস্থা কি? শারীরিক ভাবে তো আমি দেখতে পেরেছি ওই দিন পরিপূর্ণ ভাবে হয়তো আল্লাহর রহমতে সুস্থ। তা আমি জানি না ওকে হসপিটালাইজড বা কোনো সাধারণ ডাক্তার বা কোনো ট্রিটমেন্ট করানো হয়েছে না, সেটা আমি জানি না। তো ওই দিন আমি দেখছি স্বাভাবিক। আচ্ছা। এবং খোকন ভাই, এই ঘটনার পেছনে মানে ঘটনা ঘটার আগ পর্যন্ত এই ছেলেপেলের সাথে পলিটিক্যাল কোনো কানেকশনস এর মধ্যে না, নেই? না, আমরা না, জানি না, যে ঘটনার পরে ওরা হয়তো পলিটিক্যাল সাথে কানেকশন নাই। ওদের বয়সই তো 14, 15, 16, 17। পলিটিক্যাল কোনো কানেকশন নাই কারোর সাথে, কোনো দলের সাথে যোগসূত্র নাই কারোর সাথে। ওকে, আমরা জেনেছি যে রেদওয়ান নবম শ্রেণীর ছাত্র শিকারীপাড়া হাই স্কুলে। জি, তো জি। যারা ওকে মারলো, ওই ওই গ্রুপের মধ্যেও কি স্কুলের ছেলেপেলেরা ইনভলভ আছে নাকি সবই বখাটে? বেশিরভাগই এই গরিবের ছেলে, শ্রমিক শ্রেণীর ছেলে, এবং 3-4 জন ওই হাগরাদি বাজারে ওই গ্রিল ওয়ার্কশপ, লোহালকের কাজকর্ম করে, ওখানে হেল্পার হিসেবে কাজ করে। এবং আপনার ধারণা এটা শুধুমাত্র এই অ্যালকোহল অথবা মাদক রিলেটেড না, ছেলেপেলেরা? এটা না, এটা এটাও না, না? মনে হয় এটা না। ওই গ্রাম কেন্দ্রিক ওদের ভিতরে। আর বাহিরচর আর হাগরাদি তো নদীর এপার ওপার, এবং Right. বাহিরচরের অধিকাংশ ছেলে পেলেই বিকেলে, সন্ধ্যায়, রাত্রে হাগরাদি বাজারে ওদের আনাগোনা বেশি, চলাচলটা সবচেয়ে হাগরাদি বাজার কেন্দ্রিক। ওখান থেকে পূর্বের কোন একটা বিষয় নিয়ে ওদের মধ্যে হয়তো মনোমালিন্য ছিল, তারই রেশ ঘটছে এই আচ্ছা। ঘটনায়। এবং আমরা রিপোর্টে পড়েছি খোকন ভাই যে ওকে মারধর করছে, সেটা একটা অপরাধ। মারধর করার পরে ও যাতে জি, এই ঘটনা ফাঁস না করে সেজন্য আবার হুমকি দেয়া রাখা হয়েছে, যাতে তুমি জি, এই জি, ঘটনা শুনছি এটা। কাউকে বলবো না। তো সর্বশেষ এখন আপনি
শিকারপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে এই ঘটনাকে কেন্দ্র করে পলিটিক্যাল প্রেসার আপনার উপরে কতটা, অথবা এইটাকে যাতে ওরা যাতে অ্যারেস্টেড না হয়, বা এই ইনফ্লুয়েন্স কোনো পলিটিক্যাল পার্টি অপার্টি এগুলো হচ্ছে কিনা হ্যাঁ, এলাকায়? একটা সুন্দর প্রশ্ন। সত্যিকার অর্থে আমি এবং আমার দলীয় যারা নেতা কর্মী আছে, আমাদের শিখেরপাড় ইউনিয়ন তো বটেই, প্লাস আমাদের থানা কমিটির সভানেতৃবৃন্দ, শুধু এই ঘটনা না, যে কোনো অকারেন্স, কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, আমরা এর বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স নীতিতে আছি। আমরা কখনো কোনো ব্যাপারে ছাড় দেই না। এবং আমাদের যে আপনাদের বারোখালী তদন্ত কেন্দ্র আছে, ওখানেও আমরা বারবার বলছি যে এই সমস্ত ঘটনা যারা জড়িত কখনো আপনি ছেড়ে দিবেন না। এবং আমি কেন, আমার উপরে বা আমার নিচের কোনো নেতা কর্মী কোনো তদবির করলে তাদেরকে কোনো প্রায়োরিটি আপনারা দিবেন না। আমরা সত্যিকার অর্থেই আমরা চাচ্ছি আমাদের এলাকা থেকে এই কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, এগুলো হানাহানি চিরতরে নির্মূল হয়ে যাক, চিরতরে দূর হয়ে যাক। কিন্তু সত্যিকার অর্থে কি তারই আসলে এগুলো একার পক্ষে সম্ভব না, একার পক্ষে সম্ভব না। এটা প্রথমে শুরু করতে হবে আমাদের পরিবার থেকে, আমাদের ঘর থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের গ্রাম থেকে, এবং সকলের সমবেত প্রচেষ্টার মাধ্যমেই ঐক্যবদ্ধভাবে এদেরকে নির্মূল করতে হবে। এবং পাশাপাশি এই সমস্ত পদক্ষেপের পাশাপাশি যারা এই অপরাধে জড়িত ওদেরকে ধর্মীয় মূল্যবোধের আওতায় আনতে হবে এবং সৃজনশীল কিছু কাজের মাধ্যমেও নিযুক্ত রাখতে হবে। এবং পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, অন্যান্য বিষয়ে মনোনিবেশ করার মাধ্যমে এই অপরাধ প্রবণতা থেকে কিভাবে দূর করা যায়, হ্রাস করা যায়, সেখানে আমাদের সকলকে সমবেতভাবে উদ্যোগ নিতে হবে। এককভাবে এটা কখনো নির্মূল করা সম্ভব না। তা আমরা চাইতেছি সামাজিক ভাবেই এই সমস্ত ঘটনার বিষয়ে আমরা আপ্রাণ চেষ্টা করব এবং প্রবল প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ, যাতে পরবর্তী পর্যায়ে আমাদের এলাকায় এই সমস্ত ঘটনায় পুনরাবৃত্তি না হয়। অ্যাবসলিউটলি, অনেক সুন্দর করে বলেছেন। আর খোকন ভাই, রেদওয়ান যে ছেলেটা যাকে মারা হয়েছে, ওর ফিনান্সিয়াল অবস্থা গ্রামে অনেক সময় থাকে না যে খুবই একটু নিম্নবিত্ত পরিবারের ফাইন্যান্সিয়াল সন্তান, অবস্থা যেখানে ভালো, আল্লাহর সবাই রহমতে। হয়তো। ফাইন্যান্সিয়াল অবস্থা মোটামুটি ভালো, মধ্যবিত্ত পরিবারের সন্তান। আচ্ছা, ওদেরকে কি কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে যে তোমরা থানা থেকে কেস উঠায় নাও, না, বা এর না, না, মধ্যে বাড়াবাড়ি ওইটা করলে আরো ঝামেলা হবে, ওইভাবে এরকম কোনো ওইভাবে কিছু হচ্ছে কি? ওইভাবে কোনো কিছু না। সত্যি কথা হচ্ছে যে ওনার মাটা আমার ছোট বোন সম্পর্কে অনেক ভালো। ও তখন ভিডিওটা দেখে নাই, ও নিজে চাইছিল যে ওর ছেলে একা মানুষ, ছোট মানুষ, ভবিষ্যতে আরো বড় অকারেন্স ঘটাতে পারে এই দুষ্কৃতিকারীরা। তখন ও চাইছিল যে ওই নিজে কয়েকজনের বাড়িতে গেছিল অপরাধীদের, যে কি হয়েছে না হয়েছে, আসেন আমরা একটা নিষ্পত্তি করি, শান্তি, সুন্দর, শৃঙ্খল পরিবেশ তৈরি করি। তার ভিতরে ওই দুই একজনের ব্যাপারে সারা দেয় নাই, বা তখন ব্যাপারটা আমল নেয় নাই। কিন্তু ভিডিওটা ফ্লাশ হওয়ার পর হইলেই সবার টনক নড়ছে সত্যিকারের অর্থে। রাইট, রাইট। এবং এই ঘটনায় নাম্বার যদি মোটামুটি ছেলেপেলেদের সংখ্যা দেখে বোঝা গেছে মিনিমাম 10 থেকে 12 জন বা 15 জন এরকম হবে। তো 10-12 জন হবে। আসামি সংখ্যাও কি ওরকম উল্লেখ করা হয়েছে ভিডিও দেখে সবাইকে? ওই আমরা তাৎক্ষণিকভাবে তো বাজার অনেক লোক ছিল, আমরা ওই দুইজনকে ধরছিলাম, ওদের স্বীকারোক্তি অনুযায়ী ভিডিও করছি, প্লাস অনেকের নাম ঠিকানা লেখা হয়েছে। আমার মনে হয় 10-12 জনের নাম কালেক্ট করা হয়েছে। এবং পরবর্তী পর্যায়ে যে থানার এসআই আসলে ইন্সপেকশন করার জন্য, তখন আমাদের বর্তমান ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল খালেক, ওনাকে দায়িত্ব দিয়েছে যে বাকি সবার নাম ঠিকানা আপনি কালেক্ট করেন। ওকে। কিন্তু খোকন ভাই, এজ এ পলিটিক্যাল পার্টি, মানে রানিং গভর্নমেন্ট পার্টির একজন সভাপতি হিসাবে, আমিও ওই দলেরই একজন কর্মী ছিলাম অনুসারী। আগেকার। কিন্তু আমার খুবই মানে মনটা খারাপ হয় যে আমাদের গ্রামাঞ্চলে সবাইকে চিনি, তারপরে ঘটনার এতদিন পরেও এই এতগুলো ছেলেপেলেদের মধ্যে পুলিশ একজনকেও যদি না ধরে থাকতে পারে, এটা মানে সরকারের জন্য একটা মানে দৈন্যদশা ভাব কিনা আইনের, যে এতদিন পার হয়ে গেল একটা ছেলেকেও ধরতে পারলো না। কোথাও কি কোনো গাফিলতি আছে, বা পুলিশ বা প্রশাসন কোথাও কি কোনো টাকা পয়সা খেয়ে অথবা তাদেরকে ধরছে না, নাকি ধরতে পারতেছে না? সত্যিকার অর্থে কোনটা হচ্ছে? না, এই ব্যাপারে এই প্রশাসনের সাথে আমার কখনো কথা হয় নাই, ফোনেও আলাপ হয়নি, সাক্ষাৎ আলাপ হয়নি। তো এই বিষয়টা আমি ক্লিয়ারেন্স ভাই বলতে পারতেছি না। তা আমার মনে হয় যে ওরকম কিছু হয়েছে কিনা সেটা আমার জানা নাই, আমার গোচরবিত হয় নাই আর কি। আচ্ছা, কিন্তু অনেক সময় আছে খোকন তা ভাই, যে আমাকে পলিটিক্যাল বারবারই পার্টি এরা হিসেবে। বলতেছিল, ওই বাদী যে আসামি যে পরিবারের, ওরা আমাকে বারবার বলতেছিল যে আপনি একটা মীমাংসা করে দেন, আমরা উপস্থিত থাকবো কখন কিভাবে
হাজির হইতে হবে আসামিদেরকে, তারপরে এভাবে যে শাস্তির বিধান করে দেন আমরা মানবো জানবো। তখন বললাম এটা আমার একার পক্ষে সম্ভব না, যেহেতু এটা আইনের হাতে চলে গেছে, জি আইনি সিদ্ধান্ত নিবে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করার। আমি তাদেরকে স্টেট না বলে দিয়েছি যে আইনগতভাবে যে সিদ্ধান্ত হবে, ফয়সালা হবে, আমি সেটার সাথে আছি। অবশ্যই সুন্দর করে বলেছেন। বিশেষ করে যদি এরকম ঘটনা আমার চোখে দেখা, আমার এই বয়স পর্যন্ত আমার মনে হয় যে কিশোর গ্যাং আকারে যে মারপিট করে, এমনিতে গ্রামে গ্রামে খেলাধুলায় বিভিন্ন রকমের মারপিট ঘটনা ঘটছে অবশ্যই আমাদের চারপাশে, কিন্তু এটা অনেকটা ঢাকায় বা টেলিভিশনে বা ফেসবুক অন্য এলাকার ঘটনা দেখি, জি ঠিক জি অনেকটা এরকম আমার মনে হয় অনেকটা প্রথম বলা যায়। এবং জি দৃষ্টান্তমূলক জি শাস্তিটা আমাদের আমরা এলাকাতে, যদি এই আমাদের বাচ্চাদেরকে এলাকাতেই আনতে প্রথম। না পারি, তাহলে কিন্তু মানে একটা উদাহরণ যদি সৃষ্টি করতে না পারি, তাহলে অন্য ছেলেপেলেরা কিন্তু ভয় পাবে না। এবং আমরা জি কয়েকদিন জি আগেই আমরা মানিকগঞ্জে আতিকাকে কিভাবে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হয়েছে, এই ঘটনাগুলো আমাদের এখন ঘরের কোনায়, ঘরের চারপাশে ঘটছে। সেটা এবং ওই মানিকগঞ্জ জেলা হলো একেবারে ঠিক আমার শিকারিপাড়া ইউনিয়নের সোনাতলা গ্রামের সাথে লাগোয়া। ওই সোনাতলা রাইট, গ্রামের দুই একটা বাড়ির পরেই ঘটনাটা, আমাদের এলাকায় বলা চলে সেটাকে। জি। তো এটাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার ক্ষেত্রে এজ এ রিদওয়ানের বাবা হয়তো বিদেশে থাকে, মা হয়তো এখানে থাকে, তার আত্মীয়-স্বজনের বাইরেও এজ এ পলিটিক্যাল পার্টির লিডার হিসাবে আমার মনে হয় আপনার দায়িত্ব অনেক বেশি। যে কিভাবে এই সরকারের ভাবমূর্তিও কিন্তু এর উপরে নির্ভর করছে যে আপনারা বিচার জি করতে জি পারলেন কি পারলেন না। আপনার অবস্থানটা কোথায় বা কিভাবে এর বিচার কার্যক্রম আশা করেন আপনার এলাকায়? আমি আশা করি এইটাই, আমি একা শুধু, আমাদের এই দলের অন্যান্য নেতৃবৃন্দ ওই দিন উপস্থিত ছিল, বা তারা সবাই আমার সাথে একসাথে আছে। যদি ওই বাদী মনে করে যে বিষয়টা স্থানীয়ভাবে নিষ্পত্তি করবে, জি, স্থানীয়ভাবে নিষ্পত্তি করলে আমরা আরো অনেক নেতৃবৃন্দ এবং দুই গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট থাকতে হবে, যেহেতু দুই গ্রাম কেন্দ্রিক একটা সমস্যা তৈরি হয়েছে। রাইট। এদেরও উপস্থিতি লাগবে, এদেরও পরামর্শ লাগবে। তাই আমি চাই যে একটা প্রপার পানিশমেন্ট এবং একটা এক্সাম্পল হয়ে থাক ভবিষ্যতের, জি, এই ধরনের কিশোর গ্যাংরা যাতে এদের শাস্তির বিধান দেখে, শাস্তি দেখে নতুন করে পুনরায় কোন রকম অকারেন্স ঘটাবার সাহস না পায়, দুঃসাহস না পায়। আমরা চেষ্টা করব সেইভাবেই, বাদী যদি সম্মত থাকে, বাদী যদি সহায়ক হয়, রাজি হয়, স্থানীয়ভাবে আমরা এইভাবে একটা ওই বিচার কার্য, সালিসি কার্য বসে তার উত্তম শাস্তি বিধানের ব্যবস্থা করব, যদি আইনগতভাবে কোনো জটিলতা না থাকে, আইনি প্রক্রিয়ায় কোনো বাধা না থাকে। জি। কিন্তু আপনার জানা মতে রিদওয়ানদের পরিবারের উপরে ওরকম কোনো চাপ নাই যে তোমরা না, কেসটা কোনো উঠাতে না চাপ হবে? নাই, কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, প্রেশার নাই। ওই দুই একবার ওই বাদী পক্ষ লোকজনই আমাকে বলে যে ওর মামার সাথে আপনার ভালো হৃদয়তা, ভালো সম্পর্ক, ওদের পরিবার আপনার ফ্যামিলির মতো, আপনি ইচ্ছা করলে এটা মীমাংসা করতে পারেন, এইভাবে ওরা আমাকে অনুরোধ করছে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আপনি পার্সোনালি কি মনে করেন যেটা এই থানাকে এভয়েড করে এখন যদি ২ পক্ষ মিলায়া মিশায়া দেন, এটা কি যথেষ্ট হবে? নাকি ওদেরকে আইনের আওতায় এনে সত্যিকার অর্থেই আ জেল বা ওরকম বিচারিক কার্যক্রম কিন্তু ওই যে ওই আওতায় একটা তাদেরকে নেওয়া বিষয়ে উচিত? আশঙ্কা আছে, আমার চেয়ে আপনার এটা অভিজ্ঞতা বেশি। সেটা হচ্ছে ওদের বয়সটা শাস্তিযোগ্য কিনা আইনের আওতায়। মানে ১৮ বা ১৬ র উপরে কিনা? না, তার ওই 18-র উপরে তো নাই, 14, 15, 16 এই ধরনের বয়স ম্যাক্সিমাম। এটাই আমাদের আইনের আওতায় গেলে পরে আইনে কতটুকু সাপোর্ট করবো ওদের বয়স অনুযায়ী উপযুক্ত শাস্তি বিধানের ক্ষেত্রে, সেটা একটা সংশয় আছে মনে হয়। মানে শোধনাগার বলে যেটা আছে হয়তো বাচ্চাদের হ্যাঁ, ক্ষেত্রে কিশোর সেই আন্ডার শোধনাগার এজ আছে, হলে হয়তো। সেখানে হয়তো প্রেরণ করতে পারে, এইটাই। ওকে। আর আপনার জানা মতে যেহেতু রেদওয়ান শিকারীপাড়া হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র, হাই স্কুলের ভূমিকা এই ব্যাপারটায় কতটুকু ছিল? হেডমাস্টার আ রেদওয়ানের বাড়িতে আসলো কিনা? রেদওয়ানের মেন্টাল সাপোর্ট তারা কিছুটা দিল কিনা? ওই স্কুলে না, ২-১ দিন এ না ব্যাপারে, গেল এ কিনা? ব্যাপারে এই ছোট ব্যাপারে ভাই আপনার জানা আমি, আছে কিনা? না এ ব্যাপারে আমি কিছু জানি না। আর আমি তো গ্রামে ছিলাম এতদিন, আমি কালকে রাত্রে ঢাকা আসছি। আমি জানি না যে আদৌ গিয়েছি কিনা বা তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা, সেটা আমার জানা নেই। আচ্ছা। কিন্তু এই ঘটনায় আপনি কতটা মানে আতঙ্কিত ফিল করছেন বা লজ্জিত আমি আতঙ্কিত, হচ্ছেন যে আমার এই ছেলে-মেয়ে এরকম করছে? আমি শতভাগ আতঙ্কিত এবং অত্যন্ত মর্মাহত এবং শঙ্কিত। কারণ এটা আমাদের সমাজের জন্য, আমাদের সোসাইটির জন্য, পরিবেশের জন্য একটা অশনি সংকেত
একটু আগে আপনি বলছিলেন এগুলো শহর কেন্দ্রিক হয়, পাড়ায় গলি অলিগলি মহল্লায়, কিন্তু আমাদের গ্রামে এটা এভাবে কখনো ছিল না। কিন্তু প্রথম আবির্ভাব দেখা গেল আমাদের নবাবগঞ্জের পশ্চিমাঞ্চলে। এটা অবশ্যই শঙ্কার বিষয়, এ ভয়ের বিষয়, ভীতির বিষয়। কারণ এদের আচার আচরণ, আমি জাস্ট কথাবার্তা উত্তেজিতপূর্ণ কথাবার্তা। আমরা যে দুজন দেখছিলাম কথাবার্তা এদের এই একটু অন্য ধরনের, আচার আচরণ অন্য ধরনের। আমরা এতগুলি লোকজন, কোনো অনার নাই, সম্মান নাই, শ্রদ্ধা নাই, কোনো অপরাধ প্রবণতা, অপরাধ বোধ সেটাও নাই। শুধু ওদের এই গার্ডিয়ানরা অপরাধের কথা বারবার বলতেছিল, যা তারা দুঃখ প্রকাশ করতেছিল, ক্ষোভ প্রকাশ করতেছিল, কিন্তু ওদের মাঝে এই অপরাধের লেশ মাত্রা নাই। এবং যে ছেলেরা ইনভলভ ছিল ওরা ওদেরকে দেখে বা শুনে বোঝা গেছে যে ওরা কোনো না কোনো ভাবে মাদকের সঙ্গে সম্পৃক্ততা আছে ওদের। আমরা তো মাত্র 2 জনকে পেয়েছিলাম। তো ওই গার্ডিয়ান প্লাস অন্যান্য লোকজন বলছে যে ওরা ওই মাদকের সাথে জড়িত না, এভাবে ওরা একটা কথা বলছে। অন্যান্য সবাই জড়িত আছে কিনা আর ওদের সম্পর্কে যে কথাটা বললো সেটাই আদৌ কতটুকু সত্য, সেটা তো আমরা ডেফিনেটলি 100% বলতে পারি না। হয়তো আমাদের সামনে ছাপেই গায়ে গেছে, এবং কারণ এই এই ঘটনার বয়সের সঙ্গে ছেলেপেলেরা এই মাদকের সাথে যুক্ত বেশি। জি, এবং আপনার জানা মতে খোকন ভাই এই ঘটনার সঙ্গে অনেক সময় হয় না যে গ্রামে গ্রামে তবুও তো কিছু না কিছু একটা নিয়ে লাগে যে এই গ্রাম এবং ওই গ্রাম, কিন্তু মূল সূত্রপাতটা ছিল হয়তো একজন ছেলে আর একজন মেয়েকে ভালোবাসে, একটা এক্সাম্পল হিসেবে বললাম, অথবা ওই ছেলে কিছু একটা করছে তার কারণে তখন গ্রাম কেন্দ্রিক হয়ে যায়। এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা উৎস থাকা উচিত। আদার খেলা নিয়ে ছিল, মেয়েলি সংক্রান্ত হতে পারে, প্রেম ভালোবাসা হতে পারে, স্কুলের হতে পারে, মাদক ডিস্ট্রিবিউশন নিয়ে হতে পারে। এটা পুলিশ বা আপনারা এখনো পর্যন্ত কিছু জানেন না মূল না, ওই উৎসটা। ধরনের ক্লু আমরা পাই নেই। তবে হয়তো বসলে পরে দুই পক্ষের কথাবার্তা শুনলে, প্লাস আদার্স অন্যান্য সময় দিন আরো টুকটাক ওদের ভিতরে বিরোধ ছিল, ঝগড়া বিবাদ হয়েছে, সেগুলো এরকম রেফারেন্স গুলি হয়। তো সেই ক্ষেত্রে এখন আমরা ফাইন্ড আউট করতে পারিনি যে কি উদ্দেশ্যটা ছিল। ওরা শুধু বললো যে ঈদের আগে বা ঈদের পরে থেকে ওদের সাথে আমাদের সাথে ওই ঝগড়াঝাটি বিভিন্ন ছিল। আমরা নদীর উপার গেলে বা আমাদেরকে লোকজন দেখলে ওরা আঘাত করে, আমাদেরকে মারে, এই জন্য ওরা আমরা মারছে। যখন বললাম তোমাদেরকে যারা মারছে সেই গ্রুপে কে রেদওয়ান ছিল, বলছে না রেদওয়ান ছিল না। তাহলে রেদওয়ানে মারলাম কেন, মারলে কেন, আঘাত করলে কেন? যেভাবে তোমরা আঘাত করতেছিল, হাতে লাঠি বা চেলা কাঠের মতো ছিল, তাই না? রাইট। মোবাইল লাইনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, কিন্তু আমরা পাবো আশা করি পুনরায় তাকে। এখনো সময়ত ভিউয়ার্স আপনার সাথে থাকুন। আমাদের সঙ্গে যুক্ত আছেন এস এম মনির হোসেন, শিকারীপাড়া ইউনিয়নেরই এবং বিএনপির একজন একনিষ্ঠ কর্মী, বাহরাইন প্রবাসী, বাহরাইনে থাকে দীর্ঘদিন, এখন এই মুহূর্তে দেশে আছে। আমরা ওর সাথে একটু কথা বলবো এবং তার যদি কোনো প্রশ্ন থাকে খোকন ভাইকে যাতে করতে পারে সেটারও আমরা সুযোগ গ্রহণ করতে চাই। মনির, তোমাকে জি অনুষ্ঠানে স্বাগত জানাই। জি এবং খোকন ভাই, আমি চাইবো যে আমার পাশাপাশি আমজনতার মনের ভিতরে যে প্রশ্নগুলো এই ঘটনাকে কেন্দ্র করে মনে জাগছে সেগুলো যাতে অ্যাটলিস্ট আমাদের আলোচনায় আসে। হয়তো আমার একার ক্ষেত্রে হয়তো কিছু প্রশ্ন বাদ থাকতে পারে, এজন্য আমি এসে মনিরকে অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং মনির, তোমার এই ঘটনা সম্পর্কে এলাকার যে ক্ষোভ অথবা এলাকার ভাবনা মানুষের সাথে বা তোমার পার্সোনাল অপিনিয়ন কি? তুমি একজন বিএনপির কর্মী, সরকার তোমাকে এজ এ বিএনপির কর্মী হিসেবে লোকজন নিশ্চয়ই এটা সকলের জন্যই একটা লজ্জা। এবং আমি খুবই অবাক হয়েছি যে ঘটনাটা 14 দিন 15 দিন বা 10-12 দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের পুলিশ, আমাদের বেতন দেওয়া, তোমার আমার পকেটে টাকা দিয়ে যাদেরকে আমরা বেতন দিই আমাদেরকে নিরাপদে রাখবার জন্য, সেই পুলিশ অফিসাররা আমাদের ঘরের কোন এরকম একটা ঘটনা ঘটবার পরও একজন কেউ এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারে নাই। এটা অত্যন্ত লজ্জা। 2026 এ আমরা এইটা করি সেটা করি, আজকে এটা করি, কালকে ফিতা কাটি, ফুল কাটি, অমুক দিন ব্যানার দেখি, সমস্ত মিছিল মিটিং এটা সেটা, কিন্তু এখনো পর্যন্ত এই সরকারের, আমার সরকারের পুলিশ একজন কেউ ধরতে পারে না। এটা অত্যন্ত লজ্জা। মনির, আমি তোমার এই ব্যাপারে তোমার ভাবনা জানতে চাই, এবং খোকন ভাইকে যদি কোনো প্রশ্ন করবার থাকে সেটাও তুমি করতে পারো, প্লিজ। থ্যাংক ইউ মনির। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বারাখালী.com এর কর্ণধার এবং আমাদের শিকারীপাড়া ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি খোকন মামা এবং বারাখালী.com এর মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমে
তারেক ভাই যে কথাগুলি বলছেন, এটা মানে এখন শিকারীপাড়া ইউনিয়ন তথা যারা অনলাইনে দেখছে, যারা জানে, এটা সবার ভিতরেই, সকলের ভিতরেই বড় ছোট মনে করেন একটা আতঙ্ক এবং একটা নাড়া দিয়েছে আমাদের শিকারীপাড়া ইউনিয়নে এই ধরনের একটা ঘটনা। মানে এটা অকল্পনীয়। অতীতে হয়তো অনেক দ্বন্দ্ব ফ্যাসাদ গ্রাম ভিত্তিক বা ব্যক্তিগতভাবে একজনের সাথে আরেকজনের মারামারি হয়েছে, হয়তো খুন খারাপি হয়েছে, মার্ডার হয়েছে, কিন্তু এই ধরনের যে কিশোর গ্যাং বাচ্চা ছেলেরা একজন নিয়ে এভাবে মারা, মানে অনেকগুলি ছেলে পেলে, আমি নিজেই পোস্ট করছি আজকে যে এটা তো ছেলেটা মারাও যেতে পারতো যেভাবে মারছে। এর কঠিন মানে বিচার আমরা সকলেই এবং সরকারের কাছেও চাই, আমাদের শিকারীপাড়া ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে বা গ্রামীণ ভাবে বৈশাও দুই পক্ষের মীমাংসার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি বিধান এবং সর্বোচ্চ শাস্তি দিয়েই আমরা এটারে করার জন্য, যেহেতু আমাদের সভাপতি সাহেব আছেন, তিনি তো অবশ্যই এটার মধ্যে থাকবেন, সর্বোচ্চ পদক্ষেপ তিনি নেবেন, এটা আমাদের সকলের চাওয়া। দ্বিতীয়ত, এটা খোকন মামার মানে যথেষ্ট ভূমিকা থাকবে এখানে, কারণ তার ইউনিয়ন, তিনি ইউনিয়নের সভাপতি এবং বর্তমান সরকার বিএনপির সাথে তিনিও সরকারের সাথেই কোনো না কোনো ভাবে জড়িত। সরকারের দোষ গুণ দায়বদ্ধতা সকল কিছুই এই ইউনিয়ন সভাপতি এবং বিএনপির নেতাকর্মীর উপরে বর্তায়, এটাকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। খোকন ভাই, আপনি একটু আমাদেরকে অ্যাটলিস্ট অ্যাসিওর করেন যে এটার যথাযথ বিচার হবে এবং সামনের দিনে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়। আপনি একজন গার্ডিয়ান হিসাবে, আপনি একজন চেয়ারম্যানের ছেলে, সামনে আপনি আশা করি, অনেকেই আমরা আশা করি যে আপনি এলাকার একজন গার্ডিয়ান এবং আপনার চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনার পাশ করবার যথেষ্ট সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আপনি আমাদের একজন অভিভাবক বটে। তো সেই ক্ষেত্রে কিভাবে এই অঞ্চলের মানুষকে কিভাবে আপনি আশ্বস্ত করবেন তারা যাতে উত্তেজিত না হয়, তারা যাতে শান্ত থাকে, তারা যাতে সরকারের পক্ষ থেকে অ্যাসিওরড হয় যে এর ন্যায্য বিচার হবে? আপনি অ্যাটলিস্ট আমাদেরকে একটু আশ্বস্ত কাইন্ডলি যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে, একজন গার্জিয়ান হিসেবে, একজন পিতা হিসেবে এবং গ্রামের নাগরিক হিসেবে আমি এই ঘটনার যথাযথ শাস্তি চাই এবং ভবিষ্যতে যাতে নতুন করে এই কিশোর গ্যাং বা এই বয়সের ছেলেরা নতুন করে এই ধরনের কোনো ঘটনা না ঘটায়, এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে আমি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মেম্বারবৃন্দ এবং আমার নেতৃবৃন্দ সহকারে আমরা একটা বিশেষ ভূমিকা রাখবো। আর এই ঘটনার শাস্তি বিধানের ক্ষেত্রে বাদী যখন যেভাবে যা চাইবে, বাদী যদি বলে আইনি প্রক্রিয়ায় ঘটনা নিষ্পত্তি হবে, তাহলে আমি আমার দলের পক্ষ থেকে, আমার ইউনিয়নের পক্ষ থেকে অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে তাদের পক্ষে যথাযথ ভূমিকা পালন করব। আর যদি বলে যে সামাজিক ভাবে বসে এটা একটা নিষ্পত্তি আমরা চাই, তাহলে সেক্ষেত্রেও আমরা আল্লাহ রহমত একটা যুগান্তরী পদক্ষেপ দিব, যুগান্তরের ভূমিকা রাখবো, যাতে এই ঘটনা দেখে, দৃষ্টান্ত দেখে ভবিষ্যতে নতুন করে এই ধরনের অপরাধ প্রবণতা আমাদের সমাজে আর না ঘটে, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এস এম আব্দুল সালাম শেখের একটি কমেন্টস পড়তে চাই। মুসলেখা দিয়ে যদি পারিবারিকভাবে সমাধান করা যায় তাহলে অপরাধী সংশোধন হলে একবার সুযোগ দেওয়া উচিত বলে মনে করি, কারণ যেহেতু তারা সবাই শিক্ষার্থী, তাদের ভবিষ্যতের চিন্তা করে সমাধান করা যেতে পারে বলে আমি মনে করি। এমনও হতে পারে তাদের শাস্তি দিতে গিয়ে আরো খারাপ হতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। এই বিষয়ে খোকন ভাইয়ের মতামত আশা করছি। যে এটা একক কোনো মানে একজন অপরাধী না, আসলে এটা একাধিক, মানে 10-এর উপরে অন্তত। তো এই ব্যাপারে সালামের এই কমেন্টসের উত্তরে আপনার কি মন্তব্য? আব্দুল সালাম শেখ অনেকটা সমাজ সচেতনমূলক লেখালেখি ফেসবুকে সবসময় লেখে এবং ওই দিন আমি ওনাদের গ্রামে, ওনাদের বাড়িতে ছিলাম, শেখেরনগর, যেদিনকে পুলিশ তদন্তে আসে। তো ওনার চিন্তা চেতনা ওনার মতো করে উনি ভালোই লিখছে। তবে আরেকটা কথা, এখানে সবাই কিন্তু স্টুডেন্ট না, অধিকাংশই বকাটে, অধিকাংশই শ্রমজীবী, গরিব মা বাবার সন্তান। তবে উনি যে কথাটা বলছে আমি একটু যোগ করতে চাই, শুধু ভবিষ্যৎ মুসলেখা না,
এদের যদিও আইনে ব্যত্যয় না ঘটে, কোনো সমস্যা না থাকে, ওনাদেরকে শাস্তির বিধানও করতে হবে। এবং পাশাপাশি মনে হয় যে ছেলেটা ট্রিটমেন্ট মনে হয় কিছু করাইছে, আমি যতটুকু শুনছি সিটি স্ক্যান করছে, টুকটাক করছে। এদেরকে ওদের জরিমানার বিধানও করতে হবে। মোসলেখা তো ভবিষ্যতের জন্য থাকবে, জি, ভবিষ্যতের জন্য থাকবে। ফাইন্যান্সিয়াল জরিমানা, হ্যাঁ, করতে হবে, ফাইন্যান্সিয়াল যেহেতু ওদের জরিমানার কথা ওরা বলছেন। ক্ষতিগ্রস্ত, ওরা ইনজিউর্ড, ওদের টাকা পয়সা ব্যয় গেছে চিকিৎসার ক্ষেত্রে, প্লাস আইনি সহায়তার ক্ষেত্রে তো অনেক ব্যয় বিষয়াদি আছে, এটা আমরা সবাই জানি। জি, শুধু মুসলেকের উপর ডিপেন্ড না, ওনার প্রস্তাব ভালো যদি সবাই শিক্ষার সাথে জড়িত থাকতো। সবাই তো শিক্ষার সাথে জড়িত না, সবাই তো ছাত্ররা, সবাই তো স্টুডেন্ট না। ধন্যবাদ সালাম ভাইকে তার মতামত প্রকাশ করার জন্য। জি। আর বারোয়াখালী যে থানা পুলিশ ফাঁড়ি আছে, জি, ধরেন একটা ঘটনা ঘটার পরে অনেক সময় আসে না যে একটু ব্রিফ করে যে আমরা গত এত তারিখে একটা ঘটনা ঘটছে। এখন যেহেতু সবার হাতে হাতে ফেসবুক, সবার হাতে হাতে ফোন, ধরেন এই ঘটনাটা যেদিন হলো, তদন্ত কেন্দ্রের পক্ষ থেকেও কিন্তু যদি একটু আশ্বস্ত করা হতো এলাকাবাসীকে যে এরকম একটা এটা মনে হয় তদন্ত কেন্দ্রের মাধ্যমে যায় নাই, এটা মনে হয় তদন্ত কেন্দ্রের মাধ্যমে যায় নাই। এটা ওই মিজানকে আমি বলছিলাম সরাসরি থানায় যাও, থানায় ওসির সাথে কথা বলো, তোমার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, ভালো পরিচয় আছে, ওসির সাথে কথা বললে তড়িৎ গতিতে এদের একটা ভালো ব্যবস্থা নেওয়া হবে। আমি পরামর্শ দিয়েছিলাম থানায় যাওয়ার জন্য মিজানকে, ওসির সাথে কথা বলার জন্য, এবং তদন্তে আসছিল থানা থেকে। আপডেট তো, কিন্তু কেসের আপডেট তো খোকন ভাই এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারে নাই। তারপরে দুইজনের সাক্ষাৎও আপনারা পাইছিলেন খোকন ভাই, তাই না? দুজনের সাথে কথা বলছিলেন, দুটো ছেলের সাথে। ওদেরকে ওই সময় যদি বাইন্ধা রাখা যাইতো অথবা পুলিশ ডাক দিয়ে ওদেরকে ধরাই দেওয়া যাইতো, এটা কি আপনারা মিস করছেন মনে হয়? না ওইভাবে আমরা তখন কেউ চিন্তা ভাবনা করিনি সত্যিকার অর্থে। ওই ওদের সাথে গার্জেন সবাই ছিল, ওদের গার্জেন ওইভাবে তখন আমরা চিন্তা ভাবনা করি না। আর বাজারে লোকজন হয়ে গেছে প্রায় 150-200, জটলা হয়ে গেছে তখন। আবার দেখা যাক জালে না করুক, আবার মানুষে অশান্ত হইয়া উত্তেজিত হইয়া না করুক, অন্যরকম ঘটনা তো না ঘটতে পারে, এই জন্য আমরা ওই ধরনের কোনো চিন্তা ভাবনা কেউ করিনি। শুধু এই কথাটা বলছি যে এই বাচ্চাদেরকে আপনাদের হেফাজতে দেওয়া হইলো, আমরা যখন যেভাবে চাইবে, পুলিশ যখন যেভাবে চাইবে, তাদেরকে তৎক্ষণাৎ হাজির করতে হবে, এই মৌখিক একটা বন্ড তাদের প্রতি ছিল। এবং ওই ছেলে পেলেগুলো সবাই এখন গ্রাম ছেড়ে গা ঢাকা দিছে আর কি, আপনার জানা মনে হয় পলাতক, মনে হয় পলাতক। আমরা আরো কিছু মন্তব্য এই বিষয়ে নেব। এবং আহাদ খান লিখছেন খুব খারাপ করছে, আমি নিশ্চিত, এবং আমি যদি সম্ভব হয় পুলিশ নবাবগঞ্জ থানা কর্তৃপক্ষ অথবা বারোয়াখালী পুলিশ ফাঁড়ির কাউকে যদি আমি লাইনে আনতে পারি, অ্যাটলিস্ট তাদের কাছ থেকে যদি কোনো একটি আপডেট পাই যে তারা কতটা তৎপর হয়েছে তাদেরকে ধরবার জন্য, নাকি শুধুমাত্র মামলা নেয়ার পরে এটা ড্রয়ার বন্দি করেই রাখা হয়েছে এখন, তাদের কাছ থেকে যদি একটা আপডেট এই অনুষ্ঠান চলাকালীন সময় নিতে পারে আমি খুবই খুশি হব। অথবা থানা অথবা পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ আমাদের এই অনুষ্ঠান দেখে যদি আপনারা আমাদের লিঙ্ক ধরে অনুষ্ঠানে এসে দুটি কথা বলেন, আমার মনে হয় এটা নাগরিকদেরকে রিঅ্যাসিওর করা, আশ্বস্ত করা, এটা আপনাদের একটা দায়িত্ব। এটা শুধু না এরকম না ইচ্ছা করলে করলাম, না করলে করলাম না।